স্টোর রুমে করবি খুঁজে কোনো প্রয়োজনীয় কিছু পেল না। সে ঘোমটা টেনে আশেপাশে তাকিয়ে স্টোর রুম থেকে বের হতেই ফারহান শিকদারের সামনে পড়ল। করবি ফারহান শিকদারকে দেখেই ভয় সালাম দিয়ে কেটে পড়তে নিলেই ফারহান শিকদার পেছনে থেকে ডেকে বলল, মা করবি। করবি চমকে উঠল। বহুদিন, কতদিন এমন করে কেউ ওকে ডাকে না। করবি নিজেকে সামলে পেছনে ফিরতেই ফারহান শিকদার বলে উঠল, কেমন আছো মা? করবি ঘোমটা টানতে টানতে অর্ধেক মুখ ডেকে মিনমিন সুরে বলে উঠল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো আছি ভালো। ফারহান শিকদার আরও কিছু বলতে গিয়েও করবীর মুখের দিকে ভালো করে তাকাতেই চোখ মুখ শক্ত হয়ে উঠল। এতক্ষণ শীতল মায়া মায়া কথার মাঝে এমন কঠিন মুখ দেখে বেশ ভয় পেয়ে গেল করবী। এই লোকের আবার কি হলো? এই বাড়ির কোনো পুরুষ স্বাভাবিক নয়, এখনই ভালো তো এখনই খারাপ। তোমার ঠোঁটে আঘাত কিভাবে লাগলো? কে মেরেছে? জ্যাস তোমার গায়ে হাত তুলে? করবী ইতস্তত হয়ে মাথা দুলিয়ে না বলার আগেই ফারহান শিকদার ওকে বলে উঠল, ঠিক আছে তুমি যাও। করবী যেন হাঁফ ছেড়ে বাঁচল। সে সোজা চলে আসলো নিজের রুমে। এসেই ও নূরকে সবকিছু জানালো। নূর বলে উঠল, সব কিছু এরা হয়তো গোপন কোনো জায়গায় রেখেছে। তোমাকে বলেছি আগে জ্যাসকে নিজের ফাঁদে ফেলতে। আমি রাতে শিকদার বাড়িতে আসব। করবী ফোন রেখে দীর্ঘশ্বাস ফেলল। সে খুবই বিরক্ত এই জীবনের প্রতি। এর চেয়েও বেশি বিরক্ত আশেপাশে সবার প্রতি। বায়েজিদ শিকদারের সুস্থতার বিষয়ে কথা বলতে হবে মেহরাব শিকদারের সাথে। মেহরাবকে রাজি করাতে পারলেই ও বায়েজিদ শিকদারের চিকিৎসা করবে, তাও মেহরাবকে দিয়ে। মেহরাব একজন ডক্টর, সে অবশ্যই নিজের বাবার চিকিৎসা করতে নিষেধ করবে না। এর আগে সে জ্যাসের শেষ দেখার জন্য বসে থাকবে। পিস্তলটার দিকে তাকিয়ে বাঁকা হেসে একটা লাল টুকটুকে গ্রাউন্ড বের করে নিল। লাল গ্রাউন্ড, হাত ভর্তি চুড়ি, পায়ে নূপুর, কানে ঝুমকো আর হালকা লিপস্টিক দিয়ে নিজেকে সুন্দর করে সাজিয়ে ওড়না মাথায় দিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাড়ির গেইটের দিকে তাকিয়ে রইল। কিছু সময়ের মধ্যেই গেইট দিয়ে জ্যাসকে নিয়ে একটা গাড়ি প্রবেশ করল। গাড়িটা দেখেই করবী চিনতে পারল এটা জ্যাসের গাড়ি। করবী ভ্রুকুচকে তাকাতেই দেখল ড্রাইভিং সিট থেকে হামজা নেমে জ্যাসকে ধরে নামাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে বেশ আহত হয়েছে। রিয়া দৌড়ে এসে জ্যাসকে ধরতে চাইলে হামজা কিছু বলল, যা করবী উপর থেকে শুনতে পেল না। কিন্তু রিয়া দূরে সরে গেল। এক এক করে বাড়ির সবাই বের হয়ে আসলো। শুধু উপর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল করবী। শায়েলা সিদ্দিকী চিন্তিত হয়ে জ্যাসের পিছু পিছু আসলো। জ্যাসের ছোট মা টুম্পাও আসলো। ফারজানা মেহরাবকে ডাকতে গেল। জ্যাসকে নিয়ে হামজা রুমে প্রবেশ করতে চাইলে জ্যাসকে থামিয়ে দিল। ওর রুমে অন্য কেউ প্রবেশ করবে তা ওর পছন্দ না। হামজা খুব ভালো করেই তা জানে। করবী ব্যালকনি থেকে ধীর পায়ে রুমে ফিরে দেখল। জ্যাসের হাতে পায়ে অসংখ্য আঘাতে রক্ত ঝরছে। মাথায় আঘাত, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত। করবী মনে মনে মনক্ষুণ্ণ হলেও মুখে দুঃখী দুঃখী ভাব এনে বলে উঠল, উনার এইসব কিভাবে হলো ভাইয়া? হামজা মনে মনে রাগে ফেটে পড়লেও উপরে স্বাভাবিক থেকে বলল, সবই আপনার দোয়ায়। করবী রাগী দৃষ্টিতে তাকাতেই হামজা দীর্ঘ শ্বাস ফেলে বলল, না, মানে ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন তো তাই আপনার দোয়ায় বেঁচে ফিরেছে। শায়েলা সিদ্দিকী বলে উঠল, ওকে এখন হসপিটাল নেওয়া উচিত। হামজা পেছনে ফিরে শায়েলা সিদ্দিকীর দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, তেমন কিছু হয়নি, এমন ক্ষত বউয়ের ছোঁয়া পেলে ভালো হয়ে যাবে আন্টি। হামজা আর কিছু বলার আগেই জ্যাসকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দরজা শব্দ করে লাগিয়ে দিল। দরজার পেছনে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল মেহরাব। ওর কানে বার বাজছে, বউয়ের ছোঁয়া পেলে এমনিতেই সুস্থ হয়ে যাবে আন্টি, তাহলে কি ওরা এতটা কাছাকাছি চলে এসেছে? করবী তো ওকে ঘৃণা করত তাহলে? মেহরাব হাত মুঠো করে বিড়বিড় করে বলে উঠল, এমন দিন তোর জন্যও আসবে জ্যাস, শুধু অপেক্ষা কর। তোর বাচ্চার মা হলেও আমি ওকে তোর থেকে ছিনিয়ে নিব। সেই ছোট থেকে ভালোবাসলাম আমি, চোখে চোখে রাখলাম আমি, আর তুই এসে ছিনিয়ে নিবি তা কখনো হবে না। জ্যাস দরজা বন্ধ করে নিজের রুমে যাওয়ার সময় হুচট খেয়ে পড়তে গিয়ে আবার নিজেকে সামলে নিল। করবী হাত বাড়িয়ে জ্যাসকে উঠে নিলেই সে সরে গেল। করবী বিরক্তি মুখে নিচের দিকে তাকিয়ে হেসে বলল, আমি কিভাবে হেল্প করতে পারি? জ্যাস কিছু না বলে করবীর কাঁধ টেনে ধরে বলল, এভাবে যত্ন করে ধরে নিয়ে যেতে হয় বউ। বউ এই দুই শব্দে করবীর বুক কেঁপে উঠল। তবুও নিজেকে সামলে করবী মনে মনে বলে উঠল, এ আমার বাবা মায়ের খুনি,
আমার বেঁচে থেকেও মৃত হয়ে যাওয়ার কারণ সে। তার এইসব মিষ্টি মিষ্টি কথায় আমার কিছু যায় আসবে না। করবী বাঁকা হেসে জ্যাসকে সামলাতে চাইল। কিন্তু এই লোক তো পুরো ভর ওর উপর ছেড়ে দিচ্ছে। করবী কোনো রকম জ্যাসকে বিছানায় ফেলে জোড়া জোড়া শ্বাস নিতে শুরু করল। আপনি মানুষ নাকি হাতি? জ্যাস ঠোঁট কামড়ে হেসে করবীর দিকে তাকিয়ে বলল, বুকটা ভীষণ জ্বলছে, একটু পানি দিবে বউ? করবী ভ্রু কুঁচকে তাকায়। এই লোক কি আমার ফাঁদেই আমাকে ফেলতে চাচ্ছে? বার বউ কেন বলছে আজব? বার বউ বলবেন না, বিরক্ত লাগে। জ্যাস রসিকতার সুরে বলে উঠল, তাহলে কি শালি বলবো? উফ, একটা শালি ছিল কি তেজমাইরি। করবী গ্লাসে পানি নিয়ে পেছনে তাকালো। ও ঘামছে। নিজের বোনের কথা এমন নরপুসুর মুখে শুনেই ও ঘামছে। কি করেছে কে জানে ওর ছোট বোনটার সাথে এই জানোয়ারটা। করবী রেগে পানি ভরতি গ্লাসটা ছুঁড়ে মারে জ্যাসের কপাল বরাবর। একটুর জন্য জ্যাসের কপালে পড়েনি সে সরে যাওয়ায়। করবী জ্যাসকে এমন আহত দেখে মনে শক্তি পায়। দরজা বন্ধ, সে এই মুহূর্তে এই পিশাচটার মাথার খুলি উড়িয়ে দিবে পিস্তলটা দিয়ে। করবী ড্রয়ার থেকে পিস্তলটা বের করে এসে জ্যাসের কপাল বরাবর চেপে ধরে। জ্যাস ভয় পাওয়ার অভিনয় করে বলল, ভয় পাচ্ছি বউ, বিধবা হতে চাও? করবী আরও রেগে গেল, তোর মতো খুনির সাথে থাকার চেয়ে বিধবা হয়ে থাকা অনেক ভালো। জ্যাস ভয়ার্ত দৃষ্টিতে করবীর দিকে তাকিয়ে বলে উঠল, বউ প্লিজ, ভয় হচ্ছে। এত সুন্দর করে আর সাজবে কার জন্য বল? তোমার রূপ সৌন্দর্য আর কে দেখবে? রাগে করবী জ্যাসের গালে একটা ঘুষি মেরে চিৎকার করে বলে উঠল, সত্যিটা বলে দে, আমি ক্লান্ত হয়েও হিংস্র হয়ে উঠছি দিন দিন। তোদের একটাকেও শান্তুইর মৃত্যু দিব না। প্রথম যখন বিয়ে হলো মনে হলো, আমি স্বামী হিসেবে একজন মানুষ পেয়েছি, যার কথা বলতে গেলে আমার আনন্দে চোখ ভিজে উঠে, যার কথা ভাবলে অন্তরে শান্তি লাগে, যে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছে। কিন্তু সব মিথ্যা। এই ছোট মেয়েটা তখন বুঝতেই পারেনি ভালো মানুষের আড়ালে এক জঘন্য মানুষ লুকিয়ে আছে। সে আমায় বাঁচায়নি, আমাকে শেষ করে দিয়েছে। আমি তাকে স্বামী হিসাবে ঘৃণা করি, সে আমার পরিবারের খুনি। ট্রিগার চাপতেই সে থমকে গেল। পিস্তল খালি। জ্যাস অট্টহাসিতে ফেটে পড়ল। করবী আহত দৃষ্টিতে তাকালো জ্যাসের দিকে। তাহলে তাহলে এতক্ষণ সবকিছু ভয় পাওয়া জ্যাসের অভিনয় ছিল। সে প্রথম থেকেই জানত পিস্তলে গুলি নেই। করবী থ হয়ে গেল। জ্যাস বাঁকা হেসে এক হাতে করবীকে টেনে নিজের পাশে বসিয়ে বলে উঠল, শিয়াল হতে গিয়ে নিজেই মুরগি হয়ে গেলে বউ। সমস্যা নেই, মুরগির কাজ হলো ডিম দেওয়া, তুমি বরং আমাকে বাচ্চা দিও। তোমার কাজ আজ থেকে এতটুকুই। বাঘের সাথে অন্তত কুকুর হতে চাইতে তুমি মুরগি হয়ে গেলে। করবী প্রাণশূন্য কণ্ঠে বলে উঠল, আপনি কিভাবে বুঝলেন? করবী এমন হেরে যাওয়া কণ্ঠ শুনতাই জ্যাস বাঁকা হেসে ওকে টেনে আরও নিজের সাথে মিশিয়ে বলে উঠল, যখন তুমি আমার দিকে তাকিয়ে হাসলে, জানিনা সেই হাসিতে কি ছিল, কিন্তু তোমার স্বামী দেওয়ানা হয়ে গেছে। করবী ধাক্কা দিয়ে জ্যাসকে দূরে সরিয়ে দিতে চাইলে জ্যাস পকেট থেকে একটা পিস্তল বের করে এবার ওর কপালে চেপে ধরে বলে উঠল, চুপচাপ বসে থাক, একটু নড়াচড়া করলেই তোর ভণ্ড বাবা আর প্রতারক মায়ের কাছে পাঠিয়ে দিব। করবীর চোখ থেকে টপটপ করে জল গড়িয়ে পড়ছে, আমার মা আপনাদের সাথে কি করেছে? জ্যাস করবীকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে কালো শার্ট খুলতে খুলতে বলে উঠল, চুপচাপ যেই কাজের জন্য বাঁচিয়ে রেখেছি সেই কাজ কর, বেশি ঘ্যান ঘ্যান করে মাথা ধরাবি না। করবী তবুও বলে উঠল, আপনি আগে থেকে বুঝে থাকলে আপনার শরীরে এত আঘাত কিসের? জ্যাস দাঁত দিয়ে ঠোঁট কামড়ে পেছনে ঘুরে বলে উঠল, আজ আমি ডাকাতের আস্তানায় ঢুকেছিলাম। প্রথম গাড়ি থেকে নামতেই বুঝতে পারলাম ভেতরে কোনো উৎসব চলছে। আমার পেছনে হামজা আর কিছু লোক ছিল। সেখানে আমরাও সেই নাচে অংশগ্রহণ করলাম। নাচতে নাচতে ভেতরে প্রবেশ করতেই সবাই ভাবল আমরাও কোনো একটা ডাকাতের দল। হয়তো আমন্ত্রিত, তাই ওরাও আমাদের সাথে নাচতে শুরু করল। শত হলেও তোমার হ্যান্ডসাম হাসব্যান্ডকে দেখলে ছেলে, বুড়ো, মেয়ে সব ক্রাশ খেতে বাধ্য, তাই সবার থেকে আলাদা হওয়ায় ডাকাত সর্দারের মেয়ের নজর আমার উপর এসে পড়ে। করবীর এই প্লেনটাও নষ্ট হলো। জ্যাস তো অস্ত্র পাচারে যাওয়ার কথা, আর সেখানেই তো নূর হামজার জন্য ফাঁদ পেতে রেখেছিল। জ্যাস ওয়াশরুমে চলে যেতে নিলেই করবী আবার বলে উঠল, উৎসব কিসের ছিল? আর আপনাকে মারল কেন? জ্যাস পেছনে ফিরে ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, ডাকাত সর্দারের মেয়ের জন্য পাত্র দেখার অনুষ্ঠান ছিল। তারপর করবীর এত আগ্রহ দেখে জ্যাস ভাবল করবী জ্বলছে। শত হলেও স্বামী বলে কথা। জ্যাস বাঁকা হেসে বলে উঠল,
পাত্র হিসাবে জ্যাস শিকদারকে পছন্দ হয়েছে। আগামী 2 জানুয়ারি বিয়ের ডেট ফিক্সড হয়েছে। করবী নাক মুখ কুঁচকে বলে উঠল, ছি, মানুষের পছন্দ এত খারাপ হয় কিভাবে? জ্যাস হ্যাঁ হয়ে তাকিয়ে রইল। মানে এই মাত্র ওর বউ ওকে অপমান করে গেল। ওর গায়ের রং ফর্সা বলে জ্যাসের শ্যামলা রংকে অপমান করল। এটা তো মানা যায় না। জ্যাস শিকদার মোটেও এটা মেনে নিবে না। জ্যাস করবীর পেছনে যেতে চেয়েও কিছু একটা ভেবে বাঁকা হেসে থেমে গেল। হামজা অস্ত্র পাচারকারীদের এলাকায় এসেছে নিজের দলবল নিয়ে। ওকে পাঠিয়েছিল জ্যাস। হামজাকে দলবল নিয়ে আসতে দেখে দূর থেকে একটা মেয়ে হাসে। সে ছেলেদের পোশাক পরে আছে। চুলগুলো কাঁধ পর্যন্ত, গায়ে শার্ট, প্যান্ট, শ্যামলা রঙের মেয়েটা নূর। ঠোঁটের কোণে তার এক চিলতে হাসি। সে অপেক্ষায় ছিল, হামজা আর জ্যাস দুজনেরই। অথচ এসেছে শুধু হামজা। নূরের জন্য সেটাই ছিল সবচেয়ে বড় লাভ। ধীরে করে সে একটি ক্যাপ আর মাস্ক পরে নেয়। হাতে থাকা অস্ত্রটিকে শান দিতে শুরু করে, ঘষা শব্দে যেন তার অপেক্ষার উত্তেজনাও ধারালো হয়ে উঠছে। খোঁজখবর নিয়ে হামজা পৌঁছে যায় এলাকার সবচেয়ে নামকরা অস্ত্র পাচারকারীর বাড়িতে। ভেতরে ঢুকতেই তার চোখে পড়ে, একজন চুপচাপ বসে আছে, হাতে অস্ত্র। ভয় কাঁপতে কাঁপতে পাচারকারী লোকটি মেয়েটিকে নিজের মেয়ে বলে পরিচয় দেয়। 2 বাঘের সামনে সে যেন নিজের জীবন হাতে নিয়ে বিড়ালের মতো কথা বলছে। হামজা তার এক লোককে কিছু নির্দেশ দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে মেয়েটির দিকে। নূর আরও শক্ত করে অস্ত্রটিতে শান দেয়। ঠিক তখনই পেছনে থেকে হামজার গম্ভীর কণ্ঠ, হাই, আমি হামজা চৌধুরী। মেয়েটি পেছনে না ফিরেই বাঁকা হেসে বলে, হ্যালো, আমি এলিনা। পাচারকারীর কথামতো হামজা এলিনার কাছে পৃথিবীর শক্তি আর দামের দিক থেকে তৃতীয় স্থানে থাকা একটি অস্ত্র চায়। কিন্তু এলিনা অর্থাৎ নূর একবারও তার দিকে তাকায় না। ঠান্ডা গলায় বলে ওঠে, এই তলোয়ার শুধু সেই মানুষই পাবে, যে সত্যিকারের ভালোবাসায় জয়ী হবে। আপনাদের মতো গুন্ডা, খুনিদের জন্য এই তলোয়ার না। রাগে হামজার হাত চলে যায় পিস্তলের দিকে। কিন্তু নিজেকে সামলে নিয়ে হালকা হেসে বলে, সত্যিকারের ভালোবাসা সবার মধ্যেই আছে। আমার মধ্যেও আছে। নূরের ঠোঁটের কোণে রহস্যময় হাসি। তাহলে প্রমাণ দিন। হামজা ভ্রু কুঁচকে বলে, কি প্রমাণ? এই প্রশ্নেরই অপেক্ষায় ছিল নূর। কাউকে না দেখে ভালোবাসতে হবে। এমন ভালোবাসা, যেখানে 2 দেহ এক প্রাণ হবে। যার জন্য নিজের জীবন দিতে দ্বিতীয়বার ভাববেন না। তখনই এই তলোয়ার নিজে থেকেই আপনার হবে। এই তলোয়ারের নাম, অসম্পূর্ণ ভালোবাসা। হামজা থমকে যায়। অসম্পূর্ণ ভালোবাসা কেন? সে প্রশ্ন করে। নূরের কণ্ঠ এবার শক্ত। তলোয়ার পেলে নিজেই বুঝে যাবেন। বিরক্ত চোখে চারপাশে তাকায় হামজা। না দেখে সে কাকে ভালোবাসবে? কি আজব শর্ত, অথচ জ্যাস শিকদার স্পষ্ট করে বলে দিয়েছে, যেভাবেই হোক, এই তলোয়ার চাই। ঠিক তখনই হামজার চোখ আটকে যায় সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটার দিকে, যাকে সে এখনো দেখেনি। শুধু কণ্ঠ শুনেছে, পেছনটা দেখেছে। মনের ভেতর হঠাৎ আশার আলো জ্বলে ওঠে। এ তো আমার বা হাতের কাজ, মনে মনে বলে ওঠে হামজা। কিন্তু সে জানত না, কখনো কখনো এক টুকরো মিথ্যা, ছলনা আর ধোঁকা থেকেও সহজ কিছু জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধের শুরু হয়। আর সেই যুদ্ধের নাম হয়তো ভালোবাসা। কেঁদো না করবী। এতক্ষণ, বউ, এখন হঠাৎ নাম? করবীর বুক কেঁপে উঠল। করবীর চোখ থেকে জল পড়ছে। বারবার বা হাত দিয়ে মুছছে। জানো কেন কাঁদতে মানা করছি? করবী তাকালো না। জ্যাস এক পা এগিয়ে এসে বলল, কারণ কাঁদলে তোমাকে দুর্বল লাগে। আর আমি তোমাকে দুর্বল দেখতে চাই না। করবীর ভ্রু কুঁচকে গেল। এ কি বলছে? জ্যাস বিছানায় বসে দূরত্ব রাখল। নিজের ক্ষতগুলো টি-শার্ট দিয়ে ঢেকে ফেলল। তুমি ভাবছো আমি তোমার পরিবারের খুনি, তাই তো? করবী রাগে বলে উঠল, আপনি তার থেকেও খারাপ। আমি আপনার মতো মানুষদের ঘৃণা করি, ভয় পাই। জ্যাস হেসে ফেলল। এই দেখো, এখনো ভয় পাও না। চোখে চোখ রেখে কথা বলছো। ভয় পেলে মানুষ চুপ করে যায় করবী, তুমি চুপ করছো না। করবী দাঁতে দাঁত চেপে রইল। তোমার সবচেয়ে বড় সমস্যা জানো কি? সে ধীরে বলল, তুমি আমাকে ঘৃণা করো। করবী চেঁচিয়ে উঠল, আপনি নিজেকে খুব চালাক ভাবছেন। জ্যাস কাঁধ ঝাঁকাল। চালাক না হলে তুমি আজ বেঁচে থাকতে? একটু থেমে নরম গলায় বলল, তুমি জানো, সবাই আমাকে ভয় পায়। কিন্তু তুমি, চোখে চোখ রেখে কথা বলতে পারো, পালিয়ে বাঁচতে পারো। জ্যাস ফিসফিস করে বলল,
সেদিন বুঝেছি, তুমি আমাকে মারতে পারো। আর আমি চাইলে তোমাকে ভালোবাসতেও পারি। একটা সুন্দর সংসার করতে পারি সবকিছু ভুলে। ভালোবাসা? করবী তাচ্ছিল্যের হাসি হাসল। আপনার মুখে এই শব্দ মানায়? পশুরাও ভালোবাসা বুঝে। আমি যদি শুধু পশু হতাম, আজ তোমার চোখের জল উপভোগ করতাম। একটু থেমে বলে উঠল, কিন্তু আমি চাই তুমি আমাকে দেখো। ঘৃণা করে হলেও। করবী রেগে বলে ফেলল, আপনি আমাকে পাগল বানাতে চাচ্ছেন। জ্যাস ঠোঁটের কোণে দুষ্টু হাসি এনে বলল, না করবী। ধীরে ঘুরে তাকিয়ে বলল, আমি চাই তুমি বুঝতে পারো। তোমার জীবনের সবচেয়ে বিপজ্জনক মানুষটা তোমার স্বামী। করবী কথা হারালো। কি উদ্ভূত মানুষ তারা। শরীর নয়, মন ভাঙলেই জয়ী। তাই বলেই তো ঘরে ঘরে এই মন ভাঙার যুদ্ধে নেমে নিজেকেই হারিয়ে ফেলছে মানুষ। জ্যাস একদম কাছে এসে দাঁড়ালো। করবীর বাহু চেপে নিজের সাথে জড়িয়ে বলে উঠল, করবী। নিচু কণ্ঠে বলল, আমি চাই না তুমি আমাকে ভালোবাসো। করবী অবাক হলো, এ কি আজ গাঁজা খেয়ে এসেছে? মাইরের সাথে সাথে মাথার তারও কি ছিঁড়ে গেছে নাকি? একে কোন পাগল ভালোবাসবে? এই জীবন থাকতে তো করবী কখনো ভালোবাসবে না। চোখে চোখ রেখে বলল, আমি চাই তুমি আমাকে বুঝো। আর যেদিন বুঝবে, সেদিন তুমি নিজেই ঠিক করতে পারবে প্রতিশোধ নেবে, নাকি আমাকে বাঁচাবে। করবী নিঃশ্বাস আটকে গেল। কি ছিল এই একটা কথা? অথচ করবী কখনো এমন খুনিকে বাঁচাবে না যার জন্য সে সবকিছু হারিয়েছে। জ্যাস ইচ্ছে করে এমন করছে। এই যুদ্ধ বন্দুকের না করে এখন হৃদয়ের করতে চাচ্ছে। বরাবর নারীরা মমতাময়ী। অল্পতেই ফুটবল হয়ে পড়ে জ্যাস বুঝি এটাই করবীর উপর করার চেষ্টা করছে। করবী চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। হামজা বাড়িটা ছাড়ার সময়ও বারবার পেছনে তাকাচ্ছিল। সে বুঝতে পারছে না কেন, কিন্তু ওই মেয়েটার কণ্ঠ, কথার ভঙ্গি, আর নিঃশব্দ আত্মবিশ্বাস তার মাথার ভেতর অদ্ভুতভাবে গেঁথে গেছে। মুখ না দেখেই কিভাবে একটা মানুষকে ভালোবাসা যায়? ওহ, জ্যাসকে জিজ্ঞেস করি, তাহলেই সমাধান পেয়ে যাব। হামজা নিজের মনেই হেসে ওঠে। ভালোবাসা তার কাছে ছিল ক্ষমতা, দখল আর প্রয়োজনের নাম। কিন্তু আজ প্রথমবার ভালোবাসা শব্দটা তার সামনে শর্ত হয়ে দাঁড়িয়েছে। গাড়িতে বসে সে জ্যাস শিকদারকে ফোন করে। তলোয়ারটা আছে, কিন্তু শর্ত আছে, হামজা সংক্ষেপে বলে। ওপাশে জ্যাস একটু চুপ করে থাকে, তারপর ঠান্ডা হাসি দিল। শর্ত ভাঙার জন্যই তোকে পাঠিয়েছি। হামজা জানালো, এই শর্ত ভাঙা, অন্য সব কিছুর মতো সহজ, হয়তো আরও বেশি সহজ। অন্যদিকে নূর জানালার পাশে দাঁড়িয়ে ছিল। হামজার গাড়ি চোখের আড়াল হতেই সে ধীরে করে মাস্ক খুলে ফেলল। তার চোখে কোনো ভয় নেই, শুধু পুরনো ক্ষতের মতো জমে থাকা আগুন। জ্যাস শিকদারের নাম সে ভুলে যায়নি। এই অস্ত্র পাচার, এই তলোয়ার, সবই তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে এক অসম্পূর্ণ অধ্যায়ের মতো। ভালোবাসা দিয়ে মানুষকে ধ্বংস করাই সবচেয়ে নিখুঁত প্রতিশোধ। করবীর মায়ের লাইব্রেরি থেকে পাওয়া সবচেয়ে সুন্দর লেখাটি ছিল এটা নূরের কাছে। করবীর আগেই সেই ছোট্ট লাইব্রেরিতে প্রবেশ করেছিল নূর। আর এই সিক্রেটটাও সে পুরো বাড়ি কোনো ক্লো পায় কিনা খোঁজার জন্য তল্লাশি করতে করতে পেয়েছিল। আর আজ সে সেই কথাকেই অস্ত্র বানিয়েছে। করবী নিচে আসল বাইজিদ শিকদারের কক্ষে যাওয়ার জন্য। এর মধ্যে দেখতে পেল ড্রয়িং রুমের সোফায় বসে মেহরাব বই পড়ছে। করবী মেহরাবকে দেখে এগিয়ে আসলো বাইজিদ শিকদারকে নিয়ে কথা বলতে। মেহরাব বেশ অবাক হলো। করবী নিজ থেকে ওর সাথে কথা বলতে এসেছে। করবী ঘোমটা টেনে মেহরাবের সামনে দাঁড়িয়ে বলে উঠল, ভাইয়া, আমি কি আপনার সাথে কিছু কথা বলতে পারি? মেহরাব বইয়ের পাতা থেকে চোখ তুলে করবীর দিকে তাকিয়ে বলল, এর আগে করবী, এক কাপ কফি কি হতে পারে? করবী আশেপাশে সার্ভেন্ট খুঁজে বলল, এখনই বলছি। মেহরাব মাথা উঁচু করে করবীর দিকে তাকালো। কালো শার্টে মেহরাবকে বেশ সুদর্শন পুরুষ লাগছে। বলা যায় শিকদার বংশের সব থেকে সুদর্শন আর চমৎকার লোক হিসেবে করবীর চোখে মেহরাবকেই মনে হলো। মেহরাব কোনো ঝামেলায় জড়ায় না, খুনাখুনি, মারামারি এইসবে নেই। নিজের মতো কাজ নিয়ে বিজি থাকে। আপনার হাতে খেতে চেয়েছি করবী, সার্ভেন্টের হাতে তো প্রতিদিন খাই। করবী মনে মনে ভীষণ বিরক্ত হলো। এতক্ষণ ভালো লাগলেও এই মুহূর্তে ওকে খুবই বিরক্ত লাগলো। তবুও করবী হালকা হেসে বলল, আচ্ছা, নিয়ে আসছি। করবী চলে যেতেই মেহরাব এক দৃষ্টিতে তাকিয়ে রইল। করবী চলে যাওয়ার পায়ের নিচের ধুলোগুলোকেও মেহরাবের হিংসে হচ্ছে। কি স্নিগ্ধ, সুন্দর, দেখলেই মনে হয় এক জন্ম বুঝি এভাবে তাকিয়ে কেটে যাবে।
এত ভালোবাসার পরও কেন তাদের পাওয়া যায় না? মেহরাব কখনো খারাপ দৃষ্টিতে করবীকে দেখেনি। সর্বদা চোখে চোখে রেখেছে, ভালোবাসার নজরে দেখেছে। সেই ছোট্ট করবী যখন মায়ের সাথে রাস্তা দিয়ে যাওয়ার সময় খিলখিল হেসেছিল তখন প্রথম দেখায় মেহরাব ধ্বংস হয়ে গিয়েছিল। অথচ জ্যাস হুট করে এসে পেয়ে গেল। মেহরাব এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিচেন রুমের দিকে। এর মধ্যে মেহরাব উপলব্ধি করল, করবীর মাঝে করবীর মায়ের প্রতিছবি ভেসে ওঠে। আর এই প্রথম মেহরাব চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে উঠল, ফুপিন্নি, যেই রূপে তোমার জীবন ধ্বংস হলো সেই রূপে আমি করবীর জীবন শেষ হতে দিব না। আমি ওকে সব সময় আগলে রাখব, দূর থেকে হলেও। মেহরাব কপালে হাত ঠেকিয়ে চিন্তিত হয়ে পড়ল। এইসব কিছুর পেছনে কে? বায়েজিদ শিকদার নাকি অন্য কেউ? করবী কফির মগ হাতে নিয়ে ধীর পায়ে মেহরাবের সামনে দাঁড়ালো। মেহরাব হাতের বইটা পাশে রেখে কফির মগটা নিল, চোখের ইশারায় করবীকে বসতে বলল। করবী বসল। হাত দুটো অজান্তেই কোচলাচ্ছে। কোথা থেকে শুরু করবে, সেই দ্বিধাটাই তাকে অস্থির করে তুলছে। মেহরাব কফির মগ তুলতে তুলতে বলল, চিনি ঠিক আছে তো? করবী জোর করে হালকা একটা হাসি টেনে আনল। সে তো জানেই না মেহরাব কতটা মিষ্টি পছন্দ করে। তবু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আমি শিওর না। মেহরাব কফিতে চুমুক দিতেই করবীর চোখ সরু হয়ে গেল। তার চাহনি দাঁড়ালো ছুরির মতো, এক ফোঁটা অস্বস্তি, একরাশ কৌতূহল। সব ঠিক আছে তো? মেহরাব মাথা ঝাঁকিয়ে বুঝিয়ে দিল, কফি ঠিকই হয়েছে। করবী চারপাশে একবার তাকালো। কথা শেষ করেই তাকে বায়েজিদ শিকদারের রুমে ঢুকতে হবে। সময় খুব বেশি নেই। করবীর অস্থিরতা মেহরাব প্রথম দেখাতেই বুঝে গিয়েছিল। সে সোজাসাপটা গলায় বলল, কিছু বলবেন? এই সরলতা করবীর ভালো লাগলো। ছেলেটা সত্যিই অদ্ভুত রকম ভালো, কথায়, ব্যবহারে, সব কিছুতেই। করবী একটু থেমে বলল, আমি আপনার বাবার ব্যাপারে কিছু কথা বলতে চাই। মেহরাব সঙ্গে সঙ্গে মনোযোগী হয়ে সোফায় হেলান দিল। চোখে কোনো অবহেলা নেই। আমি শুনছি। করবী আমতা আমতা করে বলল, আমি চাই আপনি আপনার বাবার চিকিৎসা করান। আমিও চেষ্টা করব, যতটা পারি। মেহরাব স্পষ্টভাবে অবাক হল। এমন কিছু সে আশা করেনি। কিন্তু কেন? এই প্রশ্নে করবী চমকে উঠল। নিজের বাবাকে সুস্থ করার কথায় আবার কেন আসে নাকি? মেহরাব বুঝতে পারল, করবী তাকে সন্দেহ করছে। তাই সে দ্রুত বলল, আচ্ছা, ধরুন, বাবার জন্য যখনই আপনার প্রয়োজন হবে, আমি কি আপনাকে ডাকতে পারবো? করবী সোজা মেহরাবের চোখে তাকালো। কোথায়? করবীর এমন দৃষ্টি দেখে মেহরাব হেসে মুখে হাত রাখল। হসপিটালে। করবীও হালকা হাসল। আমি আসব। মেহরাব তখনই করবীর নাম্বারটা রেখে নিল। করবী নিজেও জানে না সে আসলে কি করতে চাইছে। কিন্তু এতটুকুতেই সে খুশি। কারণ, করবীকে নিজের করে নেওয়ার আরেকটা নতুন আইডিয়া তার মাথায় জন্ম নিয়ে ফেলেছে। প্রেম, মোহ, মায়া। এই তিনটে জিনিস মানুষকে ধীরে ধীরে অন্ধ করে দেয়। তখন আর বোঝা যায় না কোনটা সঠিক, আর কোনটা মারাত্মক ভুল। হামজা পুরো 4 ঘন্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে। হাতে একটা ফুলের তোড়া, যেটার রং এখন আর আগের মতো টাটকা নেই, ঠিক তার ধৈর্যের মতোই। ভেতরে ভেতরে রাগ জমে পাহাড় হয়ে গেছে, তবু মুখে এক ফোঁটা বিরক্তি নেই। কারণ আজ রাগ দেখানো যাবে না, আজ ধৈর্য ধরতেই হবে, এটা সে নিজেই ঠিক করে এসেছে। হঠাৎ ভেতর থেকে একটা ছেলে বের হয়ে এসে নির্লিপ্ততা গলায় বলল, সরি স্যার, ম্যাম আজ আপনার সাথে দেখা করবেন না। হামজা ফুলের তোড়াটা আরও শক্ত করে চেপে ধরল। আঙুলের চাপেই যেন নিজের রাগটা পিষে ফেলতে চাইছে। ঠোঁটের কোণে হালকা একটা হাসি টেনে শান্ত গলায় বলল, ঠিক আছে। তাহলে মিস এলিনাকে এই ফুলের তোড়াটা দিয়ে বলবেন, আমি পাঠিয়েছি। ছেলেটা তোড়া নিয়ে ভেতরে গেল। 5 মিনিট, হামজার কাছে 5টা বছর মনে হলো। আবার ফিরে এসে ছেলেটা বলল, সরি স্যার, ম্যাম ফুল পছন্দ করেন না। এইবার হামজা একটু চোখ নামালো। নিজেকে সামলে নিয়ে গম্ভীর স্বরে বলল, তাহলে এটাকে ডাস্টবিনে ফেলে দাও। ঠিক তখনই কাটা ছুরির মতো একটা কণ্ঠ ভেসে এলো, যেই ফুল ডাস্টবিনে শোভা পায়, সেই ফুল আমার হাতে কিভাবে শোভা পেত? ছি ছি হামজা চৌধুরী, নিজের চয়েসের কোয়ালিটি একটু তো উন্নত করুন। না হলে একদিন দেখা যাবে, আপনার জায়গাও ওই ফুলটার মতো হবে। এই অপমান হামজার জন্য নতুন নয়, কিন্তু কোনো মেয়ের সামনে এমন প্রকাশ্য অপমান? যে হামজা একটা কথায় মানুষের মুখ বন্ধ করে দিতে পারে, সেই হামজা আজ আশ্চর্যভাবে চুপ।
রাগ তার চোখে আগুনের মতো জ্বলছে, কিন্তু সে নীরব। শুধু তাকিয়ে থাকে মিস এলিনার দিকে। মিস এলিনা ধীর পায়ে বেরিয়ে আসে। চোখে কালো চশমা, মুখে মাস্ক, শার্টের ওপর লম্বা কোট, মাথার ক্যাপের নিচে লুকানো চুল। পুরো উপস্থিতিটাই যেন একটা দেয়াল, যেটা ভেদ করা সহজ নয়। হামজা একদৃষ্টিতে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। তারপর ঠোঁটের কোণে সেই পরিচিত নির্লজ্জ হাসি। কণ্ঠে আত্মবিশ্বাস আর অ্যাটিটিউড মিশিয়ে বলে ওঠে, সামান্য একটা ফুলের সাথে আমার মতো হ্যান্ডসাম একটা ছেলের তুলনা হয় না, মিস এলিনা। মিস এলিনা এক সেকেন্ডের জন্যও চমকালো না। চশমার আড়াল থেকে হামজার দিকে তাকালেও সেই দৃষ্টিতে আগ্রহ নয়, বরং স্পষ্ট উদাসীনতা। মাস্কের ভেতর থেকে ঠান্ডা, নিয়ন্ত্রিত কণ্ঠ বেরিয়ে এলো, হ্যান্ডসাম হওয়া কোনো যোগ্যতা না, মিস্টার হামজা। আয়নায় দেখার জিনিস দিয়ে কাউকে মুগ্ধ করা যায় না। একটু থেমে সে হাতের ঘড়ির দিকে তাকালো, যেন সময়টাই তার কাছে সবচেয়ে দামি। আর আমি ফুল পছন্দ করি না বলেই না, আমি অপ্রয়োজনীয় জিনিস পছন্দ করি না। মানুষ হোক, ফুল হোক, দুটোই। হামজার দিকে একবার শেষবারের মতো তাকিয়ে যোগ করল, 4 ঘন্টা দাঁড়িয়ে থাকাকে ধৈর্য মনে করলে ভুল করবেন। ধৈর্য দেখাতে হয় তখন, যখন কাউকে জোর করে বোঝাতে হয় না যে আপনি গুরুত্বপূর্ণ। তারপর কোনো প্রতিক্রিয়ার সুযোগ না দিয়েই সে ঘুরে ভেতরের দিকে হাঁটতে শুরু করল। পেছনে দাঁড়িয়ে হামজা প্রথমবার বুঝল, এই মেয়েটা শুধু কঠিন না, এই মেয়েটা চ্যালেঞ্জ। আর হামজা চৌধুরী চ্যালেঞ্জ ছাড়া কখনোই খেলায় নামে না। শায়েলা সিদ্দিকী উনার শাশুড়িকে নিয়ে আসল বাড়িতে। জ্যাস অসুস্থ শুনেই ওকে দেখতে এসেছে উনি। করবী দাদি শাশুড়িকে দেখে সালাম দিল। এক এক করে সবাই আসলো ড্রয়িং রুমে। এদিকে রিয়া স্যুপ নিয়ে এসেছিল জ্যাসের জন্য। সে এই বাড়িতে আসেই জ্যাসের জন্য, কিন্তু জ্যাসের রিয়াকে পছন্দ নয়। মেয়েটা একটু বেশিই ন্যাকামো করে জ্যাসের মতে। রিয়া রুমে প্রবেশ করেই দেখল জ্যাস খালি গায়ে একটা টাওয়াল প্যাঁচিয়ে দাঁড়িয়ে আছে। রিয়া তো এক দৃষ্টিতে জ্যাসের বডির দিকে তাকিয়ে আছে। জ্যাস পেছনে ফিরে রিয়াকে দেখে ভ্রু কুঁচকে বলে উঠল, তুই এখানে? আমার রুমে আসতে নিষেধ করেছি না। রিয়া কিছু বলবে তার আগেই পেছনে থেকে দাদি বলে উঠল, ছি ছি ছি, এভাবে নির্লজ্জের মতো ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস, লজ্জা নাই রিয়া? নানির শব্দ পেতেই রিয়া চমকে পেছনে ফিরতে গিয়ে পিছলে গেল, আর পুরো স্যুপ গিয়ে পড়ল জ্যাসের শরীরে। বেচারা গরম স্যুপ গায়ে পড়ার পরও চুপচাপ দাঁড়িয়ে রইল। আর রিয়া ভয়ে এক দৌড়ে গিয়ে নানির পেছনে লুকাল। জ্যাস আগুন চোখে রিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, কপাল ভালো, চাইতে চোখের আড়াল হ, না হয় এই দুনিয়ার আড়াল করে দিব কসম। রিয়া রিয়াকে আর পায়কে, বেচারি এসেছিল সেবা করতে, উল্টো আরও অসুস্থ করে দিয়ে গেল। দাদি জ্যাসকে বকা দিতে দিতে আদুরে কণ্ঠে করবীকে বলল, দাদুন জ্যাসের শরীরটা মুছে দাও, লাল হয়ে গেছে। করবী ফাঁসেছে। জ্যাস তো একটা সুযোগ পেয়ে বলে উঠল, উফফ, জলে যাচ্ছে। দাদি করবীকে বলল, স্বামীর সেবা করলেই তো স্বামীর মন পাইবা, আদর পাইবা দাদুন, যাও যাও। করবী দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে উঠল, কালা শরীর আবার লাল হয় কেমনে? করবী চোখ অন্য দিকে ঘুরিয়ে লজ্জায় হালকা হাত বাড়ালো। আজব এই মহিলা সরে গেলেই তো করবী জ্যাসকে 2-4টা কথা শুনিয়ে সরে যেতে পারত, কিন্তু দাদি তো সামনেই বসে ওদের দিকে তাকিয়ে আছে। জ্যাস আধশোয়া অবস্থায় ওকে দেখেই মুখে সেই চেনা দুষ্টু হাসিটা টেনে আনে। যেন পুরো পরিস্থিতিটা তার দারুণ উপভোগ্য কোনো খেলা। এই যে, আস্তে, সত্যিই জ্বালা করছে। কথাটা বলার সময় গলাটা ইচ্ছে করেই একটু নরম করে নেয় সে। করবীর হাত কাঁপে। কাপড়টা ভিজিয়ে খুব সাবধানে মুছতে শুরু করে। মুখ লাল হয়ে গেছে। জ্যাস চোখ বন্ধ করে নেয়, কিন্তু ঠোঁটের কোণে হাসিটা লুকোতে পারে না। করবীর অস্বস্তি সে ঠিকই টের পাচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে করে একটু কাত হয়, একটু নড়েচড়ে বসে, শুধু দেখার জন্য করবী কি করে। এইভাবে করলে তো আরাম লাগবে না, বলে সে, গলায় নিরীহ ভাব জুড়ে। করবী দাঁতে দাঁত চেপে বলে, একদম চুপ থাকুন। আউচোচ ভালো করে দাও। জ্যাসের হালকা শব্দে করবী জ্যাসের দিকে তাকালো। হালকা করে ওর শরীর মুছে দিয়ে দ্রুত সরে আসল। কি আজব, করবী জ্যাস নামের লোকটাকে ঘৃণা করে, তবুও তার সামনে আসলেই বুকের ভেতর ধুকপুক বেড়ে যায়। হাত কাঁপে, লজ্জায় মাথা নুয়ে আসে। এমন কেন হয়? জ্যাস করবীর মুখের দিকে ঠোঁট কামড়ে তাকিয়ে বলল, এতটুকুতেই এই অবস্থা? উঠে একটা কালো শার্ট আর ব্লেজার পরে নিল। ঘড়ি দেখতে দেখতে চুল ঠিক করে বের হতে নিলেই দাদি বলে উঠল, তুই তো অসুস্থ, কোথায় যাচ্ছিস দাদুভাই?
জ্যাস একবার আর চোখে করবীর দিকে তাকিয়ে বলে উঠল, একটা কাজে যাচ্ছি, তোমার জন্য আরও একটা সতীন আনতে। দাদি মজা হিসেবেই নিল জ্যাসের কথা। জ্যাস বের হতে চাইলে দাদি কাছে ডেকে বলে উঠল, আমাদের মিষ্টি খাওয়াবি কবে? কবে একটা সুখবর শুনব? লজ্জায় করবী চোখ মুখ খিচে অন্য দিকে ফিরে ফেলল। জ্যাস করবীর দিকে তাকিয়ে চোখ মেরে বলল, তোমার নাত বউ চাইলে আজ রাতেই। জ্যাসের কথা শেষ হওয়ার আগেই হামজা আবার কল দিল। ওরা সবাই অপেক্ষা করছে। জ্যাস বের হওয়ার আগেই সিরিয়াস হয়ে দাদি আর করবীর দিকে তাকিয়ে বলল, আমার ফিরতে 2 দিন লাগবে। আর আসার সময় সবার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসব। করবী খুব ভালো করেই জানে সেই সারপ্রাইজটা কি। কিন্তু এইসবে ওর কিছু যায় আসে না, শুধু দুঃখ হয় এইসব মেয়েদের জন্য যারা এদের মতো সন্ন্যাসীদের জেনে শুনে বিয়ে করে। জ্যাস চলে যেতে নিলে দাদি ওকে দাঁড় করিয়ে বলে উঠল, তোর দাদা সব সময় বাহিরে যাওয়ার সময় আমার কপালে চুমু একে দিয়ে যেত। তোরা আজকালকার ছেলেপেলে এত আনরোমান্টিক কেন? করবীর আগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। এখন কি জ্যাস ওকে স্পর্শ করবে? জ্যাস সত্যি সত্যি এসে করবীর 2 গালে হাত রেখে কপালে ঠোঁট ছুঁয়ে বলে উঠল, যাচ্ছি একা বিবিজান, আসবো আপনার জন্য 2 জন হয়ে। করবী লম্বা একটা শ্বাস নিয়ে চুপ করে থাকে। দাদির সামনে ঝামেলা করলে হবে না। দাদিকে দেখাতে হবে ও একজন ভালো বউ হওয়ার চেষ্টা করছে। তাহলেই তো দাদির কাছ থেকে এই বাড়ির সবার বিষয় জানতে পারবে। নিজের মায়ের বিষয়েও। কে ছিল এই বাড়ির কি? জ্যাস দ্রুত চলে যেতেই করবী হালকা হেসে দাদির পাশে বসে জিজ্ঞেস করল, কিছু নিয়ে আসবো দাদুন? দাদুন করবীকে ভীষণ পছন্দ করে। কিছু লাগবে না, আমার পাশে বসো। করবী পাশে বসে দাদুনকে জিজ্ঞেস করল, দাদুন একটা জিনিস জানার ছিল। কি জানতে চাস? করবী সাহস করে বলে উঠল, জ্যাসের মায়ের বিষয়। জ্যাসের মা কোথায়? সাথে সাথে দাদির হাসি হাসি মুখে আমাবস্যার মতো অন্ধকার নেমে আসল। মেহরাব বাইজিদ শিকদারের রুমে প্রবেশ করে বাইজিদ শিকদারকে বলে উঠল, আপনার জন্য যাকে হারালাম, দেখুন আজ আপনার জন্য তাকে পেতে যাচ্ছি, সবই ভাগ্য। বাইজিদ শিকদার কিছুই বলতে পারে না। শুধুই ঘাড় বাঁকা করে তাকায়। মেহরাব হু হু করে হেসে উঠে। তখনই পেছনে থেকে ফারহান শিকদার বলে উঠল, মেহরাব। বেচারা মেহরাব যেখানে যায় সেখানেই বাঘের মুখে পড়ে। শেরওয়ানিতে ঝকঝক করছে জ্যাস শিকদার। দূর থেকে দেখলে মনে হবে, এই বুঝি কোনো রাজপুত্র বিয়ের মণ্ডপে নামছে। কিন্তু ভেতরে ভেতরে পুরো দৃশ্যটাই একটা সাজানো দাবার বোর্ড, আর জ্যাস চেকমেট দেওয়ার অপেক্ষায় থাকা খেলোয়াড়। তার দলবল পেছনে, কেউ বরযাত্রী সেজে, কেউ ঢোলবাদক, কেউ আবার এমনভাবে হাসছে যেন আজীবন ডাকাতের বিয়েই খেয়ে এসেছে। ডাকাত সর্দারের একমাত্র মেয়ের বিয়ে এমন উৎসব জীবনে একবারই হয়। তাই আয়োজনেও কোনো কমতি নেই। চারদিকে নাচ, গান, ঢোল, তালি, আর ডাকাতদের উল্লাসে পাহাড় কাঁপছে। ঠিক তখনই জ্যাস শিকদার ভেতরে ঢুকতেই কয়েকজন ডাকাত এগিয়ে এলো। এই যে বর সাহেব, ভেতরে আসেন, আগে একটু নাচুন। জ্যাস হেসে মাথা নেড়ে ঢুকে পড়ে। জ্যাস তাল মিলিয়ে পা ফেলে। চোখ নিচু, কিন্তু মন ছুটছে চারদিকে। ডান পাশের দরজায় 2 জন। বাম পাশে জানালা, 1 জন। উপরের ঘর, কনে। এদিকে বিয়ের খুশিতে ডাকাত সর্দারের মেয়ে রুমে থাকতে না পেরে দৌড়ে জানালার কাছে চলে আসে। জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে জামাই দেখছে। ওই দেখ কি স্মার্ট! এই জামাই তো সিনেমার হিরো। সখীরা মজা করে খোঁচা দিচ্ছে, আর সে লজ্জায় লাল হয়ে পর্দা টেনে আবার উকি দিচ্ছে। হামজা আজ ডাকাতদের পাঠানো পাঞ্জাবি পরেছে। গলায় রুমাল, হাতে চা। সবাই ভাবছে, ঘরের লোক। কেউ জানে না, এই লোকটাই আজ সবচেয়ে বিপজ্জনক। উপরের ঘরে ডাকাত সর্দারের মেয়ে অস্থির। বিয়ে নয়, আজ সে কোনো অজানা সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। জানালার ফাঁক দিয়ে সে তাকায়। শেরওয়ানি পরা লোকটার চোখ একবার জানালার দিকে ওঠে। 2 সেকেন্ড। এই চোখে সে বর দেখেনি, দেখেছে হিসাব। নিচে ডাকাত সর্দার নাচছে। এই লোকটা নাচতে নাচতেই খুন করে। ঠিক তখনই হামজা থেমে যায়। সে ট্রেতে চা নিয়ে হোঁচট খায়। চা ছিটকে পড়ে। একজন ডাকাত গালি দেয়। 2 জন ঘাড় ঘুরায়। এই 2 সেকেন্ডই যথেষ্ট। জ্যাস শিকদার আঙুলের গাঁটটা আংটির নিচে চাপ দেয়। এইটাই সংকেত। উপরে, ঘরের দরজার ছায়া নড়ে ওঠে। হামজা শব্দ না করে ঢুকে পড়ে। মেয়েটা ঘুরে দাঁড়ানোর আগেই তার মুখে হাত। কোনো চিৎকার নেই। শুধু শ্বাসের লড়াই। নিচে ঢোল আরো জোরে বাজে। নাচ আরো উন্মাদ। কেউ খেয়াল করে না, একজন কনে নেই।
জ্যাস হঠাৎ ঘুরে ডাকাত সর্দারের সামনে দাঁড়ায়। হাসে। নিয়ম ভাঙলে চলবে? এই প্রশ্নটা শুনে সর্দার প্রথমবার থামে। ঠিক তখনই দূরে একটা দরজা খোলে। হালকা বাতাস ঢোকে। আর সেই সঙ্গে সত্যটা। কনে, কনে নেই। 1 সেকেন্ড। তারপর বিশৃঙ্খলা। বন্দুক বের হয়। চিৎকারে। নাচ থামে। কিন্তু জ্যাস শিকদার তখন আর ভেতরে নেই। সে ভিড়ের সাথে মিলিয়ে গেছে। যেখানে হাসি ছিল, এখন শুধু ধোঁয়া। আর অনেক দূরে, অন্ধকার রাস্তায়, হামজা গাড়ির দরজা বন্ধ করে। ইঞ্জিন স্টার্ট। চাকা ঘোরে। আজ বিয়ে হয়নি। আজ একটা দুর্গ ভাঙা হয়েছে। আর কেউ বুঝে ওঠার আগেই গেম ওভার। গাড়িটা অন্ধকার রাস্তা পেরিয়ে মিলিয়ে যাওয়ার পর বিয়েবাড়ি নিস্তব্ধ হয়ে আসে। ঢোল থেমে গেছে। নাচ থেমে গেছে। শুধু বারুদের গন্ধ আর অপমান। ডাকাত সর্দার মাটিতে বসে পড়ে। এই লোকটা জানে, আজ শুধু কনে যায়নি, তার ক্ষমতাও গেছে। একজন ডাকাত দৌড়ে আসে। হাতে একটা শেরওয়ানির বোতাম। সর্দার, ওটা পড়েছিল। সর্দার বোতামটা হাতে নেয়। ভিতরে খোদাই করা একটা নাম। জে.এস। তার চোখ সরু হয়ে আসে। ও জ্যাস শিকদার না। চারদিকে সবাই চুপ। ও জ্যাস সিলদার। এই নামটা বলতেই বাতাস ভারী হয়ে যায়। কেউ কেউ পিছিয়ে যায়। কেউ কেউ ক্রস টানে। কারণ এই নাম শুধু মানুষ না। এই নাম একটা আতঙ্ক। একজন বুড়ো ডাকাত কাপা গলায় বলে ওঠে। মাফিয়া বস, জ্যাস সিলদার? যার নামে বন্দুক নিজে নিজে চুপ হয়ে যায়? সর্দার দাঁত চেপে ধরে। হ্যাঁ, আন্ডারওয়ার্ল্ডের রাজা। যার সাথে যুদ্ধ মানে নিজের কবর খোঁড়া। সে বুঝে গেছে। এই বিয়ে ছিল না। এইটা ছিল অপারেশন। তার সকল সম্পত্তি, ক্ষমতা জ্যাস শিকদার নিয়ে গেছে, সাথে ওর মেয়েকেও। এক ঢিলে দুই পাখি। একটা নিরাপদ ঘর। আলো কম। দেয়ালে অস্ত্র, ম্যাপ, ছবি। হামজা দরজা বন্ধ করে। মেয়েটা কাঁপছে। তুমি, তুমি কে? হামজা এক পা সরে দাঁড়ায়। জ্যাস ধীরে সামনে আসে। শেরওয়ানি খুলে ফেলে। ভেতরে কালো শার্ট। গলায় সোনার চেইন। তার চোখে এখন আর বর নেই। আছে শুধু শাসক। আমার নাম জ্যাস শিকদার ছিল আজ সকাল পর্যন্ত। একটা বিরতি। আসল নাম জ্যাস সিলদার। মেয়েটা তাকিয়ে থাকে। এই নাম সে শুনেছে গল্পে। রক্ত আর ক্ষমতার গল্পে। জ্যাস সিলদার হালকা স্বরে বলে। তোমার বাবা আমার এলাকা ছুঁয়েছে। নিয়ম ভেঙেছে। আমি যুদ্ধ করতে আসিনি। সে চোখ তুলে তাকায়। আমি দাবা খেলতে এসেছি। পেছনে হামজা দরজায় দাঁড়িয়ে। বাইরে গাড়ির শব্দ। জ্যাস সিলদার ঘুরে বলে। এখন শুরু হবে আসল খেলা। গাড়ি থেমে যায়। চারদিকে নীরবতা। পাহাড়ি রাস্তা, ফোন সিগন্যাল নেই। হামজা দরজা খুলে দেয়। এখানে নিরাপদ। জ্যাস শিকদার সামনে তাকিয়ে থাকে। সে খেয়াল করে। কনে কাঁপছে না আর। চোখের পানি নেই। শ্বাস স্বাভাবিক। এইটাই প্রথম ভুল। জ্যাস ধীরে বলে। এত দ্রুত ভয় কেটে যাওয়ার কথা না। কনে মাথা তোলে। এই প্রথম সে সরাসরি চোখে চোখ রাখে। আপনি ঠিকই বলছেন। এই গলায় ভয়ের লেশ নেই। হামজা চমকে তাকায়। হাত অস্ত্রের দিকে যায়। কনে নিজেই হাতের ওড়নাটা খুলে ফেলে। গলার নিচে একটা ছোট ট্যাটু। কালো সাপের মাথা। হামজা ফিসফিস করে। অসম্ভব। জ্যাস সিলদারের চোখ সরু হয়। সে এই চিহ্ন চেনে। ব্ল্যাক কোবরা। আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে গোপন নেটওয়ার্ক। যাদের কাজ, ভেতর থেকে সাম্রাজ্য ভাঙা। কনে শান্ত স্বরে বলে। আমার নাম জেসি না। 1 সেকেন্ড থামে। আমার নাম জেসমিন। এই নামটা যেন বাতাসে আঘাত করে। হামজা ঘুরে তাকায় জ্যাসের দিকে। বসো, এটা তো। জ্যাস কথা থামিয়ে দেয়। জেসমিন এগিয়ে আসে। হ্যাঁ, আপনার বউয়ের রক্ত। জ্যাস শিকদারের মুখে কোনো আবেগ নেই। কিন্তু চোখে ঝড়। তুমি বেঁচে আছো? জেসমিন হালকা হাসে। আপনি তো ভেবেছিলেন আমি আর আমার মা পানিতে ডুবে মরেছি। একটু থেমে। ডাকাত সর্দার আমাদের বাঁচায়নি। ও আমাকে ব্যবহার করেছে। ওর সাম্রাজ্য ভাঙার জন্য। হামজা ধাক্কা খেয়েছে। তাহলে আজকের অপারেশন আমার আইডিয়া। জেসমিন সরাসরি বলে। আমি জানতাম আপনি আসবেন। কারণ আপনি দাবা খেলেন, আর আমি বোর্ড। জ্যাস সিলদার ধীরে বসে পড়ে। এই মানুষটা হাজারটা মানুষ ভেঙেছে। কিন্তু এই কথাটা তাকে কাঁপিয়েছে। তাহলে তুমি কনে ছিলে না? জেসমিন চোখ নামায়। আমি ছিলাম ট্রিগার। এক মুহূর্ত নীরবতা। তারপর জেসমিন বলে।
এখন ডাকাত সর্দার ভাবছে আপনি তার সম্মান কেড়ে নিয়েছেন। কিন্তু সে জানে না, তার সাম্রাজ্যের প্রতিটা রাস্তায় আমার লোক বসানো। জ্যাশ সিলদার দাঁড়িয়ে ওঠে। তার চোখে আবার সেই পুরনো আগুন। এই খেলায় তুমি কি চাও? ইরা তাকায়। শেষটা, আমার বোনের মুক্তি। বাইরে হেলিকপ্টারের শব্দ। জেসমিন হালকা করে বলে, স্বাগতম বসো। আসল খেলায়। করবি কিছুক্ষণ নীরব থেকে বলল, সমস্যা নেই দাদুন, বলতে না চাইলেও চলবে। দাদুনও আর কিছু বললেন না। এই নীরবতাই করবিকে আরো ভেঙে দিল। আজও কি তবে সে জানতে পারবে না জ্যাসের মায়ের কথা? বুকের ভেতর চাপা হতাশা নিয়ে করবি উঠে দাঁড়াতে যাচ্ছিল, ঠিক তখনই দাদুন ভারী গলায় বলে উঠলেন, জ্যাসের মা আর এই পৃথিবীতে নেই। জ্যাসের বয়স যখন 6, তখনই সে আমাদের ছেড়ে চলে গেছে। করবি থমকে দাঁড়ালো। ধীরে পেছনে ফিরে তাকালো। দাদুনের চোখ দুটো ভিজে উঠেছে, কাঁদছেন তিনি। করবি আর কিছু ভাবতে পারল না। আবার গিয়ে পাশে বসল। আলতো করে দাদুনের কাঁপতে থাকা হাতটা ছুঁয়ে ধরল। দাদুন যেন বহুদিনের জমে থাকা কষ্টের দরজা খুলে দিলেন। জ্যাসের মা মল্লিকা, সে ছিল আমাদের সবার চোখের মণি। জ্যাসের বাবার প্রথম ভালোবাসা। ভালোবেসেই ওকে বিয়ে করেছিল বাইজিদ। শুরুতে আমরা কেউ রাজি ছিলাম না, কিন্তু সময়ের সাথে মল্লিকাকে সবাই আপন করে নিয়েছিল। একটু থেমে আবার বললেন, মল্লিকা ছিল এই বাড়ির ছোট মেয়ের বান্ধবী। ওরা ছিল বেস্ট ফ্রেন্ড। এই কথাটা করবীর বুকের ভেতর আচমকা আঘাত করল। এই বাড়ির ছোট মেয়ে? তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ছোট মেয়ে? কাপা গলায় প্রশ্ন করল করবী। দাদুন বিষাদমাখা একটা হাসি হাসলেন। আমারই মেয়ে। কিন্তু আজও মেয়ে বলতে লজ্জা লাগে। ঘরটা হঠাৎ ভারী হয়ে গেল। একসময় আমাদের খুব সুখের সংসার ছিল। বড় পরিবার, হাসি, আনন্দে ভরা। দাদুন থেমে গেলেন। যেন কথাগুলো গিলতে কষ্ট হচ্ছে। করবী অসহায়ভাবে বলল, তারপর, তারপর কি হয়েছিল? দাদুন আবার বলতে শুরু করলেন, কণ্ঠে জমে থাকা ক্ষত নিয়ে। সময় যেতে যেতে সংসারে অশান্তি ঢুকল। ঝগড়া, কলহ বাড়তে লাগল। কিন্তু মল্লিকা আর বায়েজিদের ভালোবাসা অটুট ছিল। ওদের কখনো ঝগড়া করতে দেখিনি। ধীরে ধীরে আমার সংসার ছিন্নভিন্ন হয়ে গেল। মল্লিকার 2 ছেলে হলো। কয়েক বছর এভাবেই কেটে গেল। তারপর আবার সুখবর এলো, জ্যাস। মল্লিকার গর্ভে আসার পর সবকিছু যেন আবার ঠিক হয়ে গেল। দাদুন দীর্ঘশ্বাস ফেললেন। জ্যাস জন্মানোর পর বাইজিদ মন্ত্রী হল। মল্লিকা সব সময় ওকে সাহায্য করেছে। আমার ছোট ছেলে ফারহান বিদেশ থেকে ফিরল। এক মেয়ের বিয়ে দিলাম, আরেক মেয়ে তখনও পড়াশোনা করছিল। আমাদের বাড়ি ছিল বিশাল। 10-12 জন কাজের লোক ছিল এখানে। হঠাৎ দাদুনের গলা কেঁপে উঠল। ওদের মধ্যেই একজন ছিল, ছেলে নয়, কাপুরুষ, জানোয়ার। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। কাঁদতে শুরু করলেন। করবী বোবা হয়ে বসে রইল। মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। দাদুন কাঁদতে কাঁদতেই বললেন, আমারই ঘরে খেয়ে, আমারই পরে, ওরা আমার ছেলের বউকে একেবারে শেষ করে দিল। জ্যাস তখন কিছুই বুঝত না। শুধু মায়ের নিথর দেহটার দিকে তাকিয়ে ছিল। কথাগুলো যেন করবীর বুক ছিঁড়ে ভেতরে ঢুকে গেল। আমার ছোট মেয়ে, আমার ছোট মেয়ে নিজের ভাইয়ের বউকে শেষ করেছে। জানোয়ারদের সাথে মিলে। করবীর মাথা ঝিমঝিম করে উঠল। একজন বান্ধবী কিভাবে বান্ধবীর এমন ক্ষতি করে? দাদুন বললেন, ও আমার আপন মেয়ে ছিল না। রাস্তা থেকে কুড়িয়ে এনে বুকে টেনেছিলাম। আর সেই আমার ছেলের বুকেই ছুরি বসাল। কেন জানো? ছোটবেলা থেকেই ও বায়েজিদকে ভালোবাসত। মল্লিকার সুখের সংসার ওর সহ্য হয়নি। দাদুন চোখ মুছলেন। জ্যাস খুব কষ্টে বড় হয়েছে। বায়েজিদ পুরোপুরি ভেঙে পড়েছিল। অতিরিক্ত মদ খেত, এসে যাকে সামনে পেত মারত, কাঁদত। জ্যাস বহুবার মার খেয়েছে। একদিকে মায়ের মৃত্যু, অন্যদিকে বাবার এমন আচরণ, ওর শৈশবটা ছিল ভয়ঙ্কর। তারপর মল্লিকার মৃত্যুর 1 মাস না যেতেই বায়েজিদ শায়েলাকে বিয়ে করে আনল। জ্যাসের ছোট মাথায় ঢুকে গেল, তার বাবাও মায়ের মৃত্যুর সাথে জড়িত। করবীর চোখ ভিজে উঠেছে। শায়েলা জ্যাসকে আদর দেখাতো, কিন্তু জ্যাস ভয় পেত। একদিন ওর পিঠে মারের দাগ দেখে আমি চমকে উঠি। আজও জানি না কে মারত, কেন মারত। ও কোনোদিন বলেনি। দাদুন ভারী কণ্ঠে শেষ করলেন। আজ জ্যাস মাফিয়া বসো। সবাই এক নামে চেনে। কিন্তু মল্লিকা বেঁচে থাকলে ও আজ অন্যরকম হতো।
দাদুন করবীর হাত ধরে বললেন, না তো বউ, আমাদের জ্যাসকে কষ্ট দিও না। ওকে বুঝে ভালো পথে ফিরিয়ে আনো। করবী যেন ঘোরের ভেতর আছে। ধীরে ধীরে প্রশ্ন করল, আপনার সেই মেয়ের নাম কি ছিল? দাদুন নামটা বললেন। ঠিক সেই মুহূর্তে করবীর পায়ের নিচের মাটি সরে গেল। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। ঠোঁট কামড়ে কান্না আটকে রেখে সে বলল, আমি আমি ওয়াশরুম থেকে আসছি। সে ওয়াশরুমে যাচ্ছে না, সে যাচ্ছে ভেঙে পড়তে। জ্যাস আজ 2 দিন পর বাসায় ফিরেছে। করবী জ্যাসকে দেখে এক চোখ মেলে তাকিয়ে আবার চোখ বন্ধ করে নিল। জ্যাস প্রথমে ফ্রেশ হয়ে নিল। বাহিরে প্রচুর শীত। বাসার সবাই এত রাতে ঘুমিয়ে পড়েছে। নতুন মন্ত্রীর পদে দাঁড়িয়েছে এইবার ফারহান শিকদার। এটা নিয়ে জ্যাস কিছুটা বিজি ছিল। ফারহান শিকদার কিছুতেই রাজি ছিল না। কবির হতে প্রচুর রেগে আছে, সে চেয়েছিল দাঁড়াতে অথচ জ্যাসের জন্য সবকিছু শেষ হয়ে গেল। নিজের আপন ভাই হয়েও এমনটা কিভাবে করতে পারল? জ্যাস শুধু একজনকেই এই বাড়ির বিশ্বাস করে, তা হলো ফারহান শিকদার। নিজের জীবনের অর্ধেক সময় শেষ করেছে ফারহান শিকদার জ্যাসের পেছনে। আগলে রেখেছে একজন পিতার মতন। দেশ তো এমন মানুষদের দেওয়া উচিত সৎ পথে চলার জন্য। জ্যাস ইচ্ছে করে একটা বালিশ শব্দ করে বিছানায় ফেলল। করবী শুনেও চোখ বন্ধ করে শুয়ে আছে। জ্যাস উকি মেরে তাকালো। করবী কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। ওর এত আরাম যেন জ্যাসের আর সহ্য হলো না। সে নিজের মোবাইল ছুঁড়ে করবীর পালিশের পাশে ফেলল। করবীকে কোনো শব্দ করতে না দেখে সে বিছানায় উঠে করবীর উপর দিয়ে বালিশের পাশ থেকে মোবাইল নিবে, তখনই করবী চোখ খুলে তাকায়। দুইজনের চোখাচোখি হতেই করবী ধাক্কা দিয়ে জ্যাসকে দূরে সরিয়ে বলে উঠল, আপনি কি করতে চাচ্ছেন? জ্যাস এক হাতে চুলগুলো পেছনে ঠেলে বাঁকা হেসে বলেল, তোমাকে কিছু করতে হলে আমার এত রাতে ঘুমের সুযোগ নিতে হবে না। করবী ভ্রু কুঁচকে বিছানা থেকে নেমে বলল, আপনি একা কেন? জ্যাস করবীর কথার পাত্তা না দিয়ে বলে উঠল, এতদিন পর স্বামী এসেছে, বাঙালি বউদের মতো জিজ্ঞেস করবে কেমন আছি, খেয়েছি কিনা, উল্টো বলছো একা কেন? তুমি কি তোমার স্বামীকে ডাবল দেখতে চাও? ছি ছি করবী। করবী জ্যাসের দিকে তাকিয়ে বলে উঠল, অভিনয়ের জন্য পুরুষ সেরা। জ্যাসও একটু ঝুঁকে বলে উঠল, না ঘুমিয়েও ঘুমের নাটক করার জন্য আমার বউ সেরা। করবী ধরা পড়ে এদিক সেদিন তাকিয়ে বলল, আমি ঘুমাবো। করবী আবারও ঘুমাতে যেতে নিলে পেছনে থেকে জ্যাস ওর খোলা এলোমেলো চুলগুলো টেনে ধরল। করবী ব্যথায় উফফ করে উঠল। আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসো, প্রচুর খিদে পেয়েছে বউ। করবী বিরক্তিতে জ্যাসের দিকে তাকিয়ে বলল, চুল ছাড়ুন। জ্যাস চুল ছেড়ে দিতেই করবী ওড়না গায়ে জড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। জ্যাস শান্তিতে ল্যাপটপ নিয়ে সোফায় বসতেই মনে হলো, করবী তো একা যাচ্ছে, বাসায় মেহরাব আছে। বেচারা শান্তিতে একটু বসতেও পারল না, বউয়ের পিছু পিছু নিচে নেমে আসলো। বেচারা এত রাতে যেটাকে ভয় পেয়েছিল সেটাই হয়েছে। করবী নিচে আসতেই ড্রয়িং রুমে মেহরাবকে দেখল। মেহরাব করবীকে দেখেই বলল, এত রাতে এখনো ঘুমাওনি? করবী হালকা হেসে বলল, আপনার ভাইয়ের জন্য খাবার নিতে এসেছি। মেহরাব মনে মনে জেলাস ফিল করলেও মুখে হালকা হাসি টেনে বলল, করবী আমার জন্য ও কি একটু খাবার গরম করে দিতে পারবেন? করবী খুশি মনে রাজি হয়ে গেল। মেহরাব করবীর পিছু পিছু কিচেন রুমের দিকে এসে বলল, আব্বুর জন্য একটা ভালো চিকিৎসা আমি খুঁজে বের করেছি। এই কয়দিন আমি বিভিন্ন লাইব্রেরিতে গিয়েছি, অনেক খুঁজে আমি বের করেছি। কয়েকদিন তুমি আমি চেষ্টা করলেই আব্বু ঠিক হয়ে যাবে। করবী খুশি হলো। ওর আম্মু কখনো এমন কাজ করতে পারে না। করবী সবটা জানতে চায় বাইজিদ শিকদারের কাছ থেকে। দাদুন সবটা জানে না, চোখের আড়ালের ধুলো পড়ে থাকে যা দাদুন দেখেনি। করবী হেসে বলল, ধন্যবাদ মেহরাব ভাই। মেহরাব নিজের নাম করবীর মুখে শুনে ওর দিকে তাকিয়ে থাকে। বুকে একটা তীব্র যন্ত্রণা অনুভব করে। মনে মনে বলে উঠল, ওরা বলে ওদের ভালোবাসা পূর্ণতা পেল না বলে দুঃখ করে। আর আমার ভালোবাসার কথা তো সে জানতেও পারল না, আমি জানাতেও পারলাম না। এর মধ্যেই শীতল একটা কণ্ঠ ভেসে উঠল, করবী এখনো হয়নি। করবী আর মেহরাব পেছনে ফিরে। জ্যাস মেহরাবকে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তুই এখানে? মেহরাব জ্যাসকে শুনিয়ে বলে উঠল, তোমার বউয়ের হাতে প্রথম খাবার খাওয়ার লোভটা সামলাতে পারছিলাম না। করবী টেবিলে পাঠিয়ে দিও। বলেই মেহরাব চলে গেল। রাগে জ্যাস হাতের মুঠো শক্ত করে ওর যাওয়ার দিকে তাকিয়ে করবীর পেছনে এসে দাঁড়িয়ে বলল, তোমার লজ্জা থাকা উচিত, এভাবে চুল ছেড়ে স্বামী থাকতে অন্য পুরুষকে আকর্ষিত করছো।
করবী রাগে ঘৃণায় কিছু বলতে যাবে তখনই জ্যাস ওর ঠোঁটে আঙ্গুল চেপে বলল, চুপ থাকো আর শুধু আমার খাবার নিয়ে বের হও। করবী বলতে চাইল, কিন্তু মেহ। জ্যাস টুস করে ওর ঠোঁটে চুমু খেয়ে বলল, যতবার শব্দ করবে ততবার আমি চুমু খাবো। করবী রাগী চোখে জ্যাসের দিকে তাকিয়ে খাবার হাতে নেয় শুধু জ্যাসের জন্য। জ্যাস ওকে থামিয়ে ওর চুলগুলো হাত খোপা করে মাথায় ঘোমটা দিয়ে বলল, এইবার ঠিক আছে। করবী রেগে সিঁড়ি দিয়ে চলে যেতেই জ্যাস আরেকটা প্লেটে মেহরাবের জন্য খাবার নিয়ে টেবিলের দিকে যায়। জ্যাস টেবিলের উপর প্লেট রেখে মেহরাবের দিকে তাকালো। মেহরাব জ্যাসের হাতে প্লেট দেখে অসন্তুষ্ট দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার আপাতত এত রাতে আর খেতে ইচ্ছে করছে না। জ্যাস হালকা হেসে মেহরাবের পাশের সোফায় বসল। মেহরাব ভ্রু কুঁচকে তাকাতেই জ্যাস বলে উঠল, আমি অবাক হচ্ছি মেহরাব শিকদারের পতন দেখে আফসোস সে নিজে দেখতে পাচ্ছে না। মেহরাব জ্যাসের কথার বিপরীতে হাতে সিগারেট ধরিয়ে বলে উঠল, সেই পতন করবীর হাতে হলে আমি নির্দ্বিধায় মাথা পেতে নিব। জ্যাসের হাত শক্ত হয়ে আসে। চোখে মনে হচ্ছে আগুন ঝরছে। তথাকথিত প্রেম বলতে কিছু নেই, প্রেমের সত্য জন্ম হয় কবুল বলার পরে। এর আগে যেটা সেটাকে শুধুই নষ্টামি বলে। জ্যাসের এমন কথায় হু হু করে হেসে উঠে মেহরাব, বাহ, আমি তো আমার নয় জ্যাস শিকদারের পতন দেখছি, তাহলে বলতে চাচ্ছিস করবীর আর তোর মধ্যে প্রেমের কথা? এটা একটু বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে না? এই জীবনে কখনো করবী তোকে ভালোবাসবে না। জ্যাস হাতের ঘড়ির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠল, দেখা যাক, খুব জলদি তোকে মামা হওয়ার সুখবর শোনাবো, তাও করবীর লাজুক মুখে। মেহরাব তা উপেক্ষা করে বলে উঠল, ঘুম পেয়েছে, সে ভালো করেই জানে করবীর চোখে কতটা ঘৃণা আর প্রতিশোধের আগুন জ্বলছে জ্যাসের জন্য। জ্যাস উঠে চলে যায়। নিশ্চয়ই মেহরাব কিছু বুঝে ফেলেছে, তাই তো সে এত শান্ত। করবী খাবার টেবিলে রেখে প্রায় শুয়ে পড়েছিল। এর মধ্যে জ্যাস রুমে প্রবেশ করল। করবীকে অন্য পাশ ফিরে শুয়ে থাকতে দেখে বুঝল নিশ্চয়ই জ্যাসের আচরণে মন খারাপ হয়েছে। জ্যাস এসে ইচ্ছে করে গ্লাস হাতে নিয়ে নিচে ফেলে দিল। বিকট শব্দে করবী পেছনে ফিরে তাকালো। সাথে সাথে জ্যাস বলে উঠল, হাত থেকে ফসকে পড়ে গেছে বউ। করবী এক দৃষ্টিতে গ্লাস ভাঙার দিকে তাকিয়ে বলে উঠল, এভাবে সবকিছু ভেঙে যায় সম্পর্ক, ভালোবাসা, সবকিছু আপনার জন্য। জ্যাস ভ্রু কুঁচকে গ্লাস তুলতে ঝুঁকে এক জায়গায় জমালো, একটু লেগেই ওর হাত কেটে গেছে। জ্যাস বিরক্ত হয়ে হাতের দিকে তাকালো। করবী যেন এটা দেখেও দেখেনি। অন্য দিকে ফিরে বলল, আমি ঘুমাবো, সকাল হয়ে যাচ্ছে। জ্যাস এক দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে করবীর দিকে হুতো উঠিয়ে বলল, আমার হাত কেটে গেছে। ত ত থ আমি পড়তে বসিনি। তুমি এখন আমাকে খাইয়ে দাও। করবী প্রচুর রেগে যায়। নূর বলেছিল জ্যাসকে নিজের প্রেমের ফাঁদে ফেলতে। শত্রুকে হাতের মুঠোয় নাচানোর এটাই একটা বড় সুযোগ, কিন্তু করবী কিছুতেই পারছে না নিজের মা, বাবা, বোনের খুনিকেও কিভাবে ভালোবাসার মতো একটা পবিত্র কিছুতে ফেলবে। নূরের কথা মনে আসতেই করবী উঠে এসে হাত ধুয়ে নিল। জ্যাস হাতের দিকে তাকিয়ে বাঁকা হাসল। সে তো নিজেই ইচ্ছে করে হাতে আঘাত লাগিয়েছিল। করবী যে ফাঁদে জ্যাসকে ফেলতে চাচ্ছে এমনটা হয়ে যায়, সেই ফাঁদে নিজেই পড়ে যায়। জ্যাস এক লুকমা খেয়ে কিছু সময় চুপ করে রইল। হালকা চোখ বন্ধ করে বলে উঠল, তোমার রান্না, হাতের খাবার সবকিছু আমার খুব প্রিয় একজনের সাথে মিলে। করবী অবাক হওয়ার মতো মুখ করে বলল, আপনার প্রিয় কেউ আধো আছে? শুনে বেশ অবাক হলাম। জ্যাস হালকা হেসে করবীর দিকে তাকিয়ে বলল, কেন? আমি কি মানুষ নই? করবী জ্যাসের মুখে হাসি দেখে আরও অবাক হল। লোকটা সব সময় ভিলেনের মতো ভয়ঙ্কর হাসি দেয়, তবে আজকেরটা ভিন্ন ছিল। স্নিগ্ধ শীতল। আমার তো মনে হতো রোবট। করবী বলে উঠল। এমনদ্দ বলতে পারো? সহজভাবে উত্তর দিল জ্যাস। করবী আবার বলে উঠল, কে সেই মানুষ? আপনার পছন্দের কেউ? জ্যাস ভ্রু কুঁচকে করবীর দিকে ঝুঁকে বলে উঠল, আমার প্রতি এত আগ্রহ দেখাচ্ছ কেন মেয়ে? প্রেমে টেমে পড়েছ? জ্যাসের এমন আচমকা করবীর মুখের সামনে চলে আসায় করবী কিছুটা ভড়কে গেল। নিজেকে সামলে বলল, আমার রুচি এতটাও খারাপ না। আজ জ্যাস রেগে যাওয়ার বদলে হেসে উঠল। করবী খাবার প্লেটের দিকে তাকিয়ে বলে উঠল, ওর জন্যই বুঝি রেগে আপনি আমার পায়ে গুলি করেছিলেন? জ্যাসের হাসি থামে। সে শান্ত কণ্ঠে বলে উঠল, এটা জিজ্ঞেস করার দরকার ছিল, তার জন্যই কি আমাকে বাঁচিয়ে রেখেছেন? করবী আরও অবাক হয়ে বলল, মানে? জ্যাস করবীর কানের পেছনের চুলগুলো সরিয়ে ওর দিকে ঝুঁকে ফিসফিস করে কানে বলল, তাকে উপহার দিব বলে আজও তোমাকে বাঁচিয়ে রেখেছি বউ।
করবী শক্ত করে প্লেট চেপে ধরে বসে থাকে। কে সে? আমাকে দিয়ে কি প্রয়োজন? আমি কি তাকে চিনি? হাজারো প্রশ্ন এসে ভিড় করে করবীর মস্তিষ্কে। জ্যাস উঠে পানি খেয়ে করবীকে ঘুমাতে বলে রুম থেকে বের হয়ে যায়। করবী ঠিক সেভাবেই সেখানে বসে থাকে। সময় যায়, করবীর নেড়েছড়ে উঠে শুয়ে পড়ে। প্রায় রাত 3:40 তখনই একটা বাঁশির সুরে করবীর ঘুম হালকা হয়ে যায়। দূর থেকে এক মধুর বাঁশির সুর করবীর ঘুম সাথে সাথে মিলিয়ে যায়। গানটা শুনতেই করবী চিনতে ভুল করল না কণ্ঠটা। ওর বুক কাঁপতে থাকে। এটা কিভাবে সম্ভব? করবী রু থেকে বের হয়ে ছুটে ছাদের দিকে। দৌড়ে সে ছাদে গিয়ে চারপাশে খুঁজতে থাকে। তখনই দেখতে পায় শিকদার বাড়ির পেছনে পুকুর পাড়ে বড় নারকেল গাছের নিচে কেউ বসে বাঁশির সুর তুলে গান গাইছে। করবীর মনে পড়ে সেই রাশিয়ার গ্রামের সেই বাঁশির সুরের কথা। কে এই যুবক? সে কি এই বাড়ির কেউ? তাহলে তো সে করবীকে দেখেই চিনতে পারবে। করবী কিভাবে চিনবে? সকালে ঘুম করবীর একটু দেরিতেই ভেঙে গেল। সকালে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিল। আশেপাশে নিজের অজান্তেই জ্যাসকে খুঁজল। লুকে ঠিকই বলে একই ছাদের নিচে থাকতে থাকতে শত্রুর প্রতিও শত্রুর নিজের অজান্তেই মায়া জন্মে যায়, করবীরও হয়েছে। করবী মাথায় ঘোমটা টেনে নিচে নেমে আসলো। ঘরের কাজের লোকগুলো ভয়ে জড়সড় হয়ে আছে। বাসায় বিশাল বড় ঝগড়া বেঁধে গেছে চাচা ভাতিজার ভেতরে। কবির বলছে কবির দাঁড়াবে, জ্যাস জানিয়ে দিয়েছে ফারহান শিকদার দাঁড়াবে, এর মধ্যে নতুন করে শায়েলা সিদ্দিকী বলছে মেহরাব দাঁড়াবে। কবির শায়েলা সিদ্দিকীর উপর প্রচুর রেগে বলে উঠল, আপনার ছেলে ডক্টর, এটাই তো ঠিক আছে, রাজনীতির কি বুঝে? শায়েলা সিদ্দিকীও কম না, আমার ছেলেকে আমি একসাথে দুইটাই পড়িয়েছি, বুঝিয়েছি। দেশে একজন শিক্ষিত মন্ত্রী প্রয়োজন, মূর্খ নয়। শায়েলা সিদ্দিকীর এমন মন্তব্যে বেশ রেগে গেল কবির। সে তার মেজ ভাইকে বলে উঠল, আশিক, এই মহিলা আমাকে মূর্খ বলল। এই মহিলার মুখে আমার সকল সার্টিফিকেট এনে ছুঁড়ে মার। আশিক একবার বড় ভাই তো একবার শায়েলা সিদ্দিকীর দিকে তাকাচ্ছে। শায়েলা সিদ্দিকী মুখ ভেকিয়ে বলে উঠল, শুধু সার্টিফিকেটে কিছু যায় আসে না, একমাত্র মন্ত্রী হওয়ার যোগ্যতা আমার ছেলেরই আছে এই বাড়ির মধ্যে। একজন তো গান নিয়ে সারা জীবন পার করে দিয়েছে, বিয়ে শাদিও করেনি, কি বুঝবে অন্যের দুঃখ। আরেকজন তো কখনো বউয়ের সাথে সম্মান দিয়ে কিভাবে কথা বলতে হয় তাও শিখেনি, সে নাকি মন্ত্রী হবে, হাস্যকর। কবির আবারও রেগে বলে উঠল, আপনি রাজনীতির মধ্যে বউ কেন টানছেন? রাজনীতি আমি বউ সাথে নিয়ে করব না, বউ থাকবে ঘরে, মাঠে নয়। তুমি তো ঘরেই ইজ্জত দিয়ে কথা বলতে পারো না, বাহিরে কি বলবে? কবির রেগে ওর ভাইদের দিকে তাকালো। জ্যাস, মেহরাব সোফায় পা তুলে বসে আছে। ফারহান শিকদার মোবাইলে কিছু একটা করছে, আশিক ওদের ঝগড়া দেখছে দাঁড়িয়ে। বাড়ির কাজের লোক হতে সবাই মাথা নিচু করে লুকিয়ে আছে। আর মহিলারা পর্দার আড়ালে দাঁড়িয়ে দেখছে। করবী সিঁড়ির ঘোড়ায় দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে বুঝার চেষ্টা করছে কিছু। কবির শায়েলা সিদ্দিকীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, সময় বলে দিবে কে যোগ্য। মন্ত্রী পদে তো আমিই দাঁড়াবো। শায়েলা সিদ্দিকী বিনিময়ে হাসল। এদের মধ্যে যে ফাটাফাটি কিছু একটা হবে, এদের মুখ দেখেই বুঝা হয়ে গেছে। করবী সবার চোখে আড়ালে রান্না ঘর থেকে কফি নিয়ে নিজের শ্বশুরের রুমে প্রবেশ করল। মেহরদব উনার চিকিৎসা শুরু করেছে। করবীও সেবা নেওয়া শুরু করেছে, যেন তিনি জলদি সুস্থ হয়ে যান। করবী বাহিরে এসে নতুন কোনো মুখ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু ফলাফল শূন্য, নতুন কোনো মুখ চোখে পড়ল না। করবী দ্রুত রুমে এসে একটা কাগজে কিছু লিখে শিকদার বাড়ির পেছনে সেই গাছের নিচে রেখে আসলো। আসার পথে দেখা হলো ফারিয়ার সাথে। ফারিয়া তুলসী পাতা নিতে এসেছিল। তারা দুইজন কথা বলতে বলতে বাড়িতে চলে আসলো। হামজা আজমি সেলিনার ঘরের পেছনে এসে দাঁড়ালো। সে আজ এর একটা মীমাংসা করেই এখান থেকে যাবে। প্রতিদিন এটা সেটা নিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকতে থাকতে সে আজ ভীষণ রেগে গেছে। একটা গাছ বেয়ে ও প্রথম ছাদে আসলো। ছাদের সাথের রুমটা মিস এলিনার। হামজা আস্তে আস্তে চারপাশ তাকিয়ে ব্যালকনি দিয়ে নেমে রুমে প্রবেশ করল। রুমটার চারপাশটা ভীষণ সুন্দর, কিন্তু মিস এলিনা কোথায়? হামজা চারপাশ ঘুরে যখন দেখতে ব্যস্ত তখনই ওয়াশরুমের দরজা খট করে খুলে এলিনা বেরিয়ে আসলো। হামজাকে দেখেই একটা চিৎকার দিয়ে ওইদিকে ফিরে যেতেই হামজা ওয়াশরুমের দিকে ফিরে স্তব্ধ হয়ে গেল। শ্যামবর্ণ একটা মেয়ে, ভেজা চুল, উন্মুক্ত পিঠ থেকে পানি ঝরে পড়ছে। হামজার চোখ পিঠ ঠেকিয়ে কোমরে আসতেই ওর দম বন্ধ হয়ে আসলো।
সাথে সাথে ও নিজেও অন্য দিকে ফিরে গেল। বুকে হাত দিয়ে শ্বাস বন্ধ করে বলে উঠল, একটা শ্যামবর্ণ নারী হাজারো সুন্দরী নারীর চেয়েও ভয়ঙ্কর। এলিনা দ্রুত ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। হামজা চুপচাপ দাঁড়িয়ে রইল বুকে হাত চেপে। কিছু সময় পর মিস এলিনা বের হয়ে আসলো। মুখে ওড়না পেঁচানো, ছোট ছোট গোল গোল চোখ, কিছু চুল কপালে এসে লেপ্টে আছে। আজ যেন মিস এলিনাকে সব রূপেই হামজার চোখে মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। মিস এলিনা রেগে আক্রমণ করে বসল হামজার উপর। হামজা কোনো রকম সরে গেল। তাও এলিনা তেড়ে এসে এক ঘুষি বসিয়ে দিল হামজার মুখে, তারপর হাঁটুতে। হামজা হাঁটু ভেঙে নিচে পড়েও পাল্টা আক্রমণ করল না। আজ এলিনার জায়গায় অন্য কেউ হলে এখানে তার লাশ পড়ে যেত, অথচ হামজা মুখে মুচকি হাসি নিয়ে হাসছে। এলিনা রেগে বলে উঠল, কাপুরুষের মতো একটা মেয়ের রুমে প্রবেশ করতে লজ্জা লাগলো না? আবারও আক্রমণ করতে চাইলে হামজা এলিনার হাত ধরে একটানে নিজের হাঁটুর উপর বসিয়ে চেপে ধরে চুলের পেছনে মুখ নিয়ে শ্বাস টেনে বলে উঠল, শান্ত হও এলিনা, আমি কিছু দেখিনি। কি ছিল এই একটা কথায়? এতটা নেশায় ডুবে হামজা কথা বলল, এলিনা স্তব্ধ হয়ে শান্ত হয়ে গেল। অ্যালকোহলের নেশা থেকেও যে তীব্র নেশা তৈরি হয় তা কেমন একটা নারীর শরীরের ঘ্রাণ থেকে, তা আজ হামজা হাড়ে হাড়ে বুঝতে পারছে। নিজেকে মাতাল মাতাল লাগছে। মনে হচ্ছে এই নারী এখন তার বুকে ছুরি বসালেও সে হাসতে হাসতে তা গ্রহণ করবে, এতটা ফুটবল নিজেকে মনে করছে নিজেকে। মিস এলিনা অপ্রস্তুত হয়ে হামজাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজে দূরে সরে গেল। নিজেকে আবারও সেই কঠিন রূপে এনে জিজ্ঞাসা করল, কেন এসেছো এখানে? তোমাদের মতো ধ্বংসকারীকে আমি কখনো সেই তলোয়ার দিব না। হামজা আজ কিছু না বলে শুধু ঘোলা চোখে এলিনার চোখ দেখে হেসে বলল, আমি আবারও আসব। বলেই সে ব্যালকনি দিয়ে নেমে গেল। হামজা যেতেই নূরের চোখ টলমল হয়ে উঠল। আজ সে হামজার চোখে মিস এলিনার জন্য যা দেখেছে নিজের জন্য কখনো দেখিনি। সে মিস এলিনা সেজে আছে, তবুও ওর মিস এলিনা নিজের প্রতি হিংসে হচ্ছে। ভুল করে হোক কিংবা ইচ্ছে করে ভালো বেসেছিল হামজা নামের এক পাষাণ পুরুষকে। কেন আমায় ভালোবাসলে না হামজা? কেন? আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তুমি আমার আর আমার পরিবারের সাথে যেটা করেছো তার চেয়েও বেশি কিছু ফেরত পাবে। করবি নিচে আসলো। রুমে আর ভালো লাগছে না। নূরও হামজার বিষয় জানিয়েছে। এই পৃথিবীর সব পুরুষ এত খারাপ কেন? করবি তো কোনো পুরুষকে ভালো দেখেনি। ফারহান শিকদার, মেহরাব শিকদার একটু ভালো, একটু নয়, তারা অনেক ভালো। বাকি সব খারাপ। করবীকে নিচে দেখে সাহেলা সিদ্দিকী হেসে গালে হাত রেখে বলল, আমার বোন আর ওর ছেলে মেয়ে আসছে আজ। তোমাকে তো দেখেনি তাই। আজ আমি তোমাকে সাজাবো নিজ হাতে করবী। পাশ থেকে ফারহানা বলে উঠল, ছোট আম্মু, আমাদের করবীকে না সাজলেও অনেক সুন্দর লাগে। চুমকি কিছুটা বিরক্ত হলো, সাথে টুম্পা মেয়েকে কোলে নিয়ে রুমে চলে গেল করবীকে দেখেই। রিয়া মুখ ভেঙচে নিজেও চলে গেল। ছোট থেকে জ্যাসোকে ভালোবেসেছে আর এই মেয়ে নিজের রূপ দেখিয়ে বিয়ে করে নিল। সমস্যা নেই, কয়দিন টিকে রিয়াও দেখবে। সাহেলা সিদ্দিকী করবীকে নিজের সাথে নিয়ে গেল। জ্যাস আজ খুবই ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে। ফারহান শিকদার মন্ত্রী পদে অ্যাপ্লাই করেছে। এটা নিয়ে ব্যাস ঝামেলা হয়েছে কবিরের সাথে। ভাই ভাই এমন দ্বন্দ্ব দেখতে ভালো দেখায় না। তবুও কবিরের ভালোর জন্য জ্যাস ওকে দাঁড়াতে দিচ্ছে না। জ্যাস কাউকে কল দিয়ে বলল, বেশি ক্ষতি যেন না হয়, জাস্ট ছোট একটা অ্যাক্সিডেন্ট করে হসপিটাল নিয়ে যাও, তারপর ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রাখো 1 সপ্তাহ। জ্যাস কল রেখে করবীকে খুঁজল। কোথাও না পেয়ে আবারও নিচে নেমে আসলো। ফারহানা আপেলে কামড় বসিয়েছে, তখনই জ্যাস বলে উঠল, ভাবি করবী কোথায়? ভাবি ডাক শুনতাই ফারহানা পেছনে ফিরল। জ্যাস কখনো ওদের সাথে কথাও বলে না, সেখানে ভাবি বলছে। সূর্য আজ কোন দিকে উঠেছে? করবী তো মেঝো আম্মুর রুমে। জ্যাস কথা না বাড়িয়ে আবারও নিজের রুমে চলে গেল। বাড়িতে মেহমান এসেছে। সাহেলা সিদ্দিকীর 2 বোন, 1 ভাই, ওদের ছেলে মেয়ে সবাই এসেছে। মেইডরা নাস্তা এনে সামনে সাজিয়ে রাখল। বেশ আপ্যায়ন চলছে। সাহেলা সিদ্দিকী করবীকে একটা কালো শাড়ি পরিয়েছে। ফর্সা শরীরে যেন কালো রং, এর জন্য আরও ফুটে উঠেছে করবী। চুলগুলো হাঁটু ছড়িয়ে গেছে, গালে একটা কালো কুচকুচে তিল, হাসি দিলে থুতনিতে টুল পড়ে, ডাগর ডাগর চোখ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মুগ্ধ হয়ে বলে উঠল, জ্যাস শিকদার এমন চাঁদের পরী কোথায় পেল? এই অন্ধকার শিকদার বাড়িতে এমন আলো লুকিয়ে আছে। আরেকজন বলে উঠল, জ্যাস শিকদার যেমন তার বউ, ও তো তেমনই কেউ পাওয়ার দিয়ে আর কেউ রূপ দিয়ে।
করবী সবার সামনে চুপচাপ বসে আছে। সবাই ওকে নিয়েই বলছে, ছবিও তুলছে। শায়েলা সিদ্দিকী এক দৃষ্টিতে করবীর দিকে তাকিয়ে বাঁকা হাসল। এই মেয়েটা মেহরাবের বউ হলে আজ উনার আনন্দের শেষ থাকত না। এমন একটা মেয়ে মেহরাবের জন্যও চাই, যাকে দেখলেই হৃদয় শান্ত হয়। সৌন্দর্য ক্ষমতা সবার উপরে, যা আমরা এত নাম, দাম, শক্তি, পাওয়ার, টাকা দিয়েও করতে পারি না, তা সৌন্দর্যে করিয়ে দেখাতে পারে। শত্রুকে বশ করে নিতে পারে, একজন পুরুষকে বাঘ থেকে বিড়াল বানাতে পারে, একজন নারী শত্রুকে মায় ফেলতে পারে। এখানে গরুর বাজার বসেছে নাকি পুতুল সাজিয়ে সবাইকে উপস্থাপন করা হচ্ছে? এমন গম্ভীর রাশভারী কণ্ঠ শুনতেই বুঝতে বাকি নেই জ্যাস শিকদার সিঁড়িতে দাঁড়িয়ে বলছে। এর মধ্যে মেহরাবও মেহমান এসেছে শুনে হসপিটাল থেকে চলে এসেছিল। কিন্তু দরজায় দাঁড়িয়ে করবীকে দেখতে ওর হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। বাইজিদ শিকদার ঘরের থেকে সব দেখছে বসে বসে। প্রায় অনেকটাই সুস্থ হচ্ছেন তিনি। সবাই জ্যাসকে দেখে বলল, কেমন আছে? কিন্তু জ্যাস কারো উত্তর না দিয়ে বলে উঠল, আমার বউ কি কুরবানির গরু নাকি বাজারের সস্তা পুতুল? জ্যাসের রাগ সম্পর্কে শায়েলা সিদ্দিকী ভালো করেই জানে। জ্যাস প্রচুর রেগে গেছে। শায়েলা সিদ্দিকী সবার সামনে অপমানিত অনুভব করে এগিয়ে আসে জ্যাসকে বুঝাতে। জ্যাস চিৎকার করে বলে উঠল, আপনি চুপ থাকুন, আপনাকে তপরে দেখে নিচ্ছি বলেই করবীর দিকে এগিয়ে এসে ওকে পাজকোলে করে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। করবী ভয়ে চুপসে আছে, কি হয় আল্লাহ জানে আজ। মেহরাব শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে, ভেতরে মনে হচ্ছে কিছু একটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। শায়েলা সিদ্দিকী নিজের ছেলের অসহায় দৃষ্টি দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, এমন একটা জায়গায় আমি জ্যাস শিকদারকে দাঁড় করাবো একদিন। আমার ছেলের হারানো সবকিছু ফিরিয়ে দিব। সব সুখ, শান্তি, প্রিয় মানুষ। জ্যাস করবীকে রুমে এনে বিছানায় ছুঁড়ে ফেলে বলে উঠল, এতই যখন নিজেকে দেখাতে ইচ্ছে সিনেমায় এন্ট্রি নিতে পারো, না হয় আমাকে সবকিছু খুলে দেখাতে পারো সুইটহার্ট বউ। জ্যাসের এমন ভিলেন হাসি দেখেই করবীর আত্মা বেরিয়ে আসার মতো অবস্থা। জ্যাস বিছানায় করবীর উপর ঝুঁকে ওর কালো শাড়িতে হাত বুলিয়ে কাঁধে হাত রাখল। একটা একটা করে পিন খুলতে খুলতে বলে উঠল, এমন পাতলা কালো শাড়ি পরে পেট দেখিয়ে সবার মনোযোগ কাড়া, পরপুরুষকে আকৃষ্ট করা, এতটাই যৌবনের ক্ষুধা জেগেছিল তোমার? আমাকে বলতে পারতে। আমার চেয়ে ভালো কেউ পারবে না, ট্রাস্ট মি। করবী ভয় রাগে আরেকটা ভুল করে বসল। ঠাসস করে জ্যাসের গালে থাপ্পড় বসিয়ে দিল। সাথে সাথে জ্যাসের মুখটা হেলে গেল বাঁ দিকে। জ্যাস দাঁত দিয়ে ঠোঁট কামড়ে করবীর দিকে তাকালো। রাগে একটানে করবীর আঁচল সরিয়ে নিতেই করবী শব্দ করে কেঁদে উঠল। জ্যাস করবীর কান্না উপেক্ষা করেই করবীর হাতগুলো শক্ত করে চেপে ধরে